আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকেও আমাদেরকে একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে গণতান্ত্রিক পরিস্থিতিতে বা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আমাদের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাব বা আমাদের আসলে কর্তব্য কি, আমরা আসলে কি করতে পারি এই একটা পরিস্থিতিতে। তো দেখেন, এই একটা গল্প দিয়ে শুরু করি প্রথমে। গল্পটা আসলে শীতপ্রধান একটা দেশের গল্প, যেখানে মানুষজন কয়লা খনিতে কাজ করতো। কয়লার খনিতে কাজ করে সারাদিন কয়লার খনিতে কাজ করে অল্প কিছু বেতন পেত বা অল্প কিছু টাকা পেত, পারিশ্রমিক পেত। সেটা দিয়ে রাত্রে তারা সন্ধ্যার পরে এই শহরে আসতো এবং গ্যাম্বলিং মেশিনে জুয়া খেলতো। তো এটা অনেক দিন যাবৎ হচ্ছিল। তো একবার এক সাংবাদিকের কাছে এই জিনিসটা আটকে যায়, সাংবাদিকের চোখে এই জিনিসটা পড়ে যায় যে আসলে ওখানে যে মানুষ যায় এই গ্যাম্বলিং মেশিনে আসলে এমনভাবে সেট আপ করা যেটা কখনো আর কি মানুষ উপকৃত হতে পারে না, বা এখান থেকে আসলে জয়ী হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। তো এক জুয়ারিকে সেই সাংবাদিক জিজ্ঞেস করে যে, আচ্ছা ভাই, আপনারা তো এখানে আসছেন অনেকদিন যাবৎ, এখানে তো প্রতিদিনই খেলেন দেখি, কিন্তু আপনারা তো জানেন যে এখান থেকে আসলে জয়ী হওয়ার সম্ভাবনা নাই বা এখান থেকে আসলে কোনো উপকার পাওয়া যায় না, তবুও কেন এই মেশিনে বা এখানে খেলতে আসেন বা এই গ্যাম্বলিং মেশিনে আপনারা পড়ে আছেন? তখন সেই লোক, সেই শ্রমিক, সেই কয়লার খনির লোকটা বলল যে, আসলে আমি জানি যে এই মেশিন এইভাবেই কাজ করে, যে আমরা এখানে জয়ী হইতে পারবো না বা এই জায়গায় আমাদের খুব একটা ফায়দা নাই, উপকার নাই। তা সত্ত্বেও এখানে আসি যে এটা ছাড়া আমাদের বিনোদনের কোনো উপকরণ নেই। তো বিনোদনের কোনো উপকরণ না থাকার কারণে আমরা এখানে আসি। কিছু বিনোদন নেই, কিছু আলাপ আলোচনা করি, কিছু খেলাধুলা করি, এতে আমাদের একটু ভালো লাগে। তো দেখেন, বাংলাদেশ বলেন আর বিশ্বের অন্যান্য যে সমস্ত মুসলিম কান্ট্রিতে গণতান্ত্রিক দেশগুলোতে আছে, গণতন্ত্র রয়েছে, তো তাদের পরিস্থিতি এরকমই যে এই এটা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় কিংবা সমাজে কন্ট্রিবিউট করার মতো তাদের কাছে কোনো একটা অপশন নেই, বা তাদের কাছে কোনো একটা বিনোদন নাই যেটা সে করতে পারে। তো এই কারণেই লোকজন এখানে আবদ্ধ হয়ে আছে, এর থেকে বেশি কিছু না। দেখেন, আমাদের যে একটা বয়স চায় 18 বছর, 19 বছর, 20 বছর, যে আমরা সবাই 18 বছর কবিতাটা পড়েছি, যে আমাদের রক্ত তখন গরম থাকে, আমরা বলি যে কিছু একটা করে ফেলবো। তো ওই সময়টাতে আসলে মানে নিজের জন্য খুব একটা মানুষ চিন্তা করে না, ওই সময় চিন্তা করে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, কিংবা আশেপাশে যে অপকর্ম দুর্নীতি হচ্ছে, যে যেটাকে তাকে বিদা দেয় আর কি, সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, বা নিজেই এক ধরনের কিছু একটা করতে চায়। তো সেই একটা মোমেন্ট থেকে মানুষজন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে ঝুঁকে পড়ে, যে না, এখানে কাজ করা দরকার। এজন্য দেখা যায় যে সমস্ত এলাকায় যে রাজনৈতিক দলগুলো বেশি প্রভাবশালী, লোকজন ওখানেই বেশি ঝুঁকে, খুব মানে সামান্য দিক সেদিক হয়। তো আবার মানে একটু বড় হোক, পড়াশোনা করুক তাদের, বা তাদের আইডিওলজি যদি একটু চেঞ্জ হয়, বা তারা আইডিওলজিগতভাবে একটু বোঝা শুরু করে, তখন হয়তো দলগুলো চেঞ্জ করে। কিন্তু এটা খুব সামান্য, খুবই অল্প, যে তারা রাজনৈতিক দল চেঞ্জ করছে এরকম ঘটনা খুবই সামান্য। তো এটার কারণ কি হচ্ছে, যে এটার কারণ ওই একটাই, যে তাদের কাছে সমাজে, রাষ্ট্রে স্টেক হোল্ডার হওয়ার মতো বা এ অবদান রাখার মতো, কন্ট্রিবিউট করার মতো খুব একটা ভালো উপাদান নাই তাদের কাছে, সেক্টর নাই। এই সেক্টরগুলো তাদের কাছে কি মনে হয়, জরুরি মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা যারা আর কি গণতন্ত্র পরিত্যাগ করি বা এই সাথে আমরা যুক্ত হই না, বা এর থেকে আলাদা আছি, তো তারা কি করতে পারি? আমরা তো ওখানে যাচ্ছি না, কিন্তু আমাদের কিছু একটা করা উচিত, এরকম চিন্তা ভাবনা হয়। দেখেন, আপনি যদি গণতন্ত্রের সাথে যুক্ত না হন, তাও আপনার কাছে অনেক কিছু করার আসলে জায়গা থাকে। তো বেশিরভাগ মানুষই কিন্তু গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত না, তারা হয় ভোটাভুটির সাথে একটু সময় কানেক্টেড হয়, হয়তো 5 বছরে 2 বার 3 বার হয়তো ভোটাভুটি হয়, এই অল্প একটু সময় তারা কানেক্টেড হয়। এর থেকে বেশি না, এই 2-1 দিন আছে, এরপরে চলে যাবে। রাজনৈতিক ব্যক্তিবর্গ খুবই, তো হয়তো আপনার জনসংখ্যা 10% লোকজন এই মূলত আইডিওলজিক্যালি একটা দল করে, এটার কল্যাণে কাজ করে, কিন্তু বাদ বাদ বাকি যে লোকজন আছে, আমরা সাধারণ জনগণ, এই সাধারণ জনগণ আসলে রাজনীতির সাথে যুক্ত না, তারা হয়তো একটু ভোটের সময় একটু সক্রিয় হয়, এছাড়া কিছু না। তো দেখেন, আমরা যারা কি আছি এন্টি গণতান্ত্রিক বা এন্টি ডেমোক্রেটিক লোকজন, তাদের আসলে করা অনেক কিছুই আছে। তো এই পুরো পরিস্থিতির মধ্যে আপনি যদি গণতন্ত্র ত্যাগ করেন, আমাদের কাছে আরো কয়েকটা রাস্তা থাকে যে আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভিজম বা আমাদের কাজগুলো করতে পারি, বা আমরা আসলে কি করতে পারি, এই ব্যাপারগুলো অনেক কিছুই থাকে আমাদের অপশন হিসেবে। তো সর্বপ্রথমে যদি দেখি, সর্বপ্রথমে আপনি পাবেন দাওয়াতে তাবলিগের কাজ। তো দাওয়াতে তাবলিগের কাজ কেমন?
তো দাওয়াত তাবলিগের কাজে যেটা আর কি সমাজে প্রচলিত আছে সেটার সাথে যুক্ত হইতে পারেন, কিংবা আপনি আরো নিজে ইমপ্রুভ করতে পারেন। তো এইটা সমাজের মধ্যে আকীদা, ফিকহ, এরপরে মূল্যবোধ, নৈতিকতা বিভিন্ন কিছুর শিক্ষা দেয়, মানুষজনকে দিনের পথে দাওয়াত দেয়, এবং কি এটা আপনাকে একটা দিনের অবকাঠামোর দিকে ধাবিত করে। তো আপনি যদি দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত থাকেন, তো এর মাধ্যমে মানুষের কাছে রিচ করা খুব সহজ, এবং মানুষের কাছে পৌঁছাইতে পারলেন এবং তাদেরকে দিনের ব্যাপারে দাওয়াত দিলেন, এবং এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো যেমন সেকুলারিজম হোক, গণতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে আলোচনা করতে পারেন, যে তাদের কি এই ব্যাপারগুলোকে সম্পূর্ণ একটা ভালো একটা ধারণা দেওয়ার জন্য। তো এই কাজগুলোর মধ্যে আপনি সমাজে খুব অ্যাক্টিভ থাকতে পারবেন, মানুষের কাছে রিচ করতে পারবেন এবং তাদের নিয়ে কিছু একটা করতে পারবেন, এবং এটা একটা কমিউনিটি করে তারা সম্ভব দাওয়াত তাবলীগের মাধ্যমে। তো এই একটা কাজ করতে পারেন যে এই গণতান্ত্রিক সিস্টেমে থেকে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইলম অর্জন করা। দেখেন, আমাদের মানে উদ্দেশ্য তো একটাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দিনকে সর্বোত্তমভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, জীবনে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হলে দিনের যত কিছু লাগে, এই ব্যাপারগুলোতে আমাদের দিনই এলেম অর্জন করা মানে ফরজ। কিন্তু তা সত্ত্বেও আমাদের এলেমটাকে শুধু দিনের ক্ষেত্রে ফরজিয়াত না রেখে এই ক্ষেত্রে আমরা আরো ছড়াই দিতে পারি। আপনি যখন গণতান্ত্রিক সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা করলেন, এইটা পরিত্যাগ করলেন, অর্থাৎ এটার সাথে যুদ্ধ ঘোষণা করার মতোই। তো সরাসরি যখন গণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে চলে গেলেন, তখন আপনার সামনে পুরো একটা ওয়ার্ল্ড আপনার সামনে দাঁড়ায় আছে আপনার সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু আপনি কি করতেছেন না, আপনি সেই অনুযায়ী প্রশিক্ষিত না, সুশিক্ষিত না। তো আপনাদের শিক্ষা অর্জন করতে হবে, আপনাদের জানতে হবে। দেখেন, আমরা অনেক সময় মনে করি যে না, যখন বিপ্লব শুরু হবে, যুদ্ধ শুরু হবে, জিহাদ শুরু হবে, তখন কেন্দ্র থেকে আমাদেরকে দিক নির্দেশনা যাই দেওয়া হবে, আমরা সেটাই পালন করব, আমরা তাই পালন করব। অতএব ওকে, সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আসলে এইভাবে কাজগুলো সবসময় হবে না, বা হওয়ার কথা না। যেমন আপনি যখন পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায় আছেন, আপনার মতো একটা গোত্র যখন পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায় আছে, তো এর বিরুদ্ধে কিন্তু বিশাল বড় এক শক্তিশালী দানব দাঁড়ায় আছে আপনাকে ধ্বংস করার জন্য। তো আপনার কেন্দ্র কোথায় থাকবেন, আপনি কোথায় থাকবেন, এটা আসলে বলা যায় না। এবং কি সবচেয়ে বড় যে সমস্যাটা, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিকভাবে। তো একটা অঞ্চলে আপনি আছেন, আপনার কেন্দ্র আছে আরেক অঞ্চলে, তো আপনি যে কোনোভাবে কমিউনিকেশন করতে পারতেছেন না, তখন এই জায়গা থেকে আপনি কীভাবে ডেভেলপ করবেন, দাওয়াতে হোক, জিহাদে হোক। তো এক্ষেত্রে আপনার এলিম হচ্ছে অত্যন্ত অতীব জরুরি একটা বিষয়। যে আপনার যদি জানা থাকে এলাকা সম্পর্কে, আপনার যদি দিন সম্পর্কে জানা থাকে, আপনার রাজনীতি সম্পর্কে জানা থাকে, এলেম থাকে, ইতিহাস সম্পর্কে এলেম থাকে, জ্ঞান থাকে, তো আপনি কি করতে পারবেন, কেন্দ্রের যে আইডিওলজি, কেন্দ্র যা কি আদেশ দিতেছে, বা এরকম একটা ধারণার উপরে আপনি নিজে কাজ চালিয়ে যেতে পারবেন, যদিও যোগাযোগ কানেকশন অফ হয়ে যায়। এছাড়াও আপনার কেন্দ্র নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনার কি করতে হবে, আইডিওলজিক্যালি একটা ওয়ার চালাতে হবে, কালচারালি একটা ওয়ার চালাতে হবে। তো এই যে সাংস্কৃতিক যুদ্ধ, এই যুদ্ধটা চালাবেন কিভাবে, যে আজকে আমরা এইখানে এসেছি, আমরা কেন এখানে আসলাম, কিংবা কেন আমরা জাহিলিয়াত পরিত্যাগ করলাম, বা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার কি, এটা মানুষকে বলতে হবে না। এটা মানুষকে কিভাবে বলবেন, এই এবং কি মানুষকে শুধু বললে মানুষ যে গ্রহণ করবে, এই ব্যাপারটা কিন্তু এরকম না। মানুষ গ্রহণ করবে তার আগে আপনার কাছে 10টা প্রশ্ন করবে, যে মানে এই আইডিওলজি কেন নেবে, দিন কেন গ্রহণ করবে, বা নামাজ রোজাই কেন দিনের শেষ না, আরো কেন কিছু করতে হবে। মানুষ আপনাকে যখন প্রশ্ন করবেন, এই উত্তরগুলো আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে রেডি করতে হবে, আপনাকে দিতে হবে। তো এই যে উত্তর বলা, যুক্তি তর্ক করা, এবং কি মানে এই পরিস্থিতি সৃষ্টি করা, এক্ষেত্রে এলমের অবদান অপরিসীম। আর এলম যদি ঠিক থাকে, আপনি যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে এইটা আপনাকে সাহায্য করে পদস্খলনের থেকে। যে কোনো ধরনের আকিদাগত হোক, আইডিওলজিগত হোক, মানে আপনার যদি পদস্খলন এসে যায়, বা কর্মগত হোক, তখন ইলম যদি ঠিক থাকে, তখন আপনি ওই পদস্খলন থেকে কি করবেন, আস্তে আস্তে মানে করতে পারবেন, উন্নতি করতে পারবেন, বা আপনার পদস্খলন ঘটবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলে রাখছেন না, যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানে তার সৃষ্টিকরণের মধ্যে আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কারণ বিভিন্ন কিছু আছে, যেমন আইডিওলজির ক্ষেত্রে সেকুলারিজম, গণতন্ত্র, এগুলো যে ইসলামকে খারেজ করে দেয়, ইসলামকে বের করে দেয়, তারা যে ইসলামকে গ্রহণ করে না, তো এই ব্যাপারগুলো তো আসলে জ্ঞানের মাধ্যমেই জানবেন। তো আপনি জানতেছেন, আরেকজনকে জানাইতে হবে, এবং এটা ছড়ায় দিতে হবে। তো ছড়ায় দিতে গেলে তো আসলে ইলমের প্রয়োজন। তো আপনি ইলম অর্জনের পেছনে, এবং কি এটা আরো বেশি করে যাতে অর্জন করা যায়, এবং অনেক বিষয়, বিভিন্ন শাস্ত্রের প্রতি ইলম আনা যায়,
এবং যে সমস্ত শাস্ত্রগুলো আসলে প্রচলিত, যেগুলো আমাদের সমাজে, কালচারে, রাষ্ট্রে, পরিবারে চলতেছে, এই ধরনের এলেমগুলা, এদের কেমনে খণ্ডন করা যায়, এই ধরনের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, এটার অত্যন্ত একটা কি হবে, মানে পজিটিভ সাইন হবে। তো এই ক্ষেত্রে আপনি নিজে গেলে জ্ঞান অর্জন করেন, আপনার সাথে দুই একজন রাখেন, পাঠচক্র আদায় করেন, কি বলে, তাছাড়া দুই একজন যদি রাখতে পারেন যে এই ব্যাপারগুলো আলোচনা করা যায়, এবং আপনি আলোচনা করতে পারলে দেখবেন যে আরেকজনের কি সিমটম কি, তার মনোভাব কি, সে আসলে কি বলতে চাইতেছে, বা তার জানার আগ্রহটা কি। তো এটা ধরতে পারলে আপনি আপনার জন্য সুবিধা হবে, সমাজের জন্য সুবিধা হবে, এবং কি এই কাজটা আরও কি হবে, সুষম হতে হবে। তো ব্যাপারটা এরকমই যে মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারা। এই শির দ্বারা কি জন্মগত? এই শির দ্বারা জন্মগত না, এই শির দ্বারা হচ্ছে আইডিওলজিক্যাল, আকিদাগত। এটা হচ্ছে এলমের দ্বারা আস্তে আস্তে কি হয়, পরিণত হয়। তো আপনি যদি এলমের প্রতি মেহনতি হন, তো আপনার এমন একটা আইডিওলজি হবে, এমন একটা আকিদা গ্রহণ হবে, যেই বিশ্বাস আপনি মরে যাবেন, আপনার গোত্র, আপনার দল মরে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কি থাকবে, চলতে থাকবে। আমরা বলতেছি না যে দিনের বাইরে যে একটা আইডিওলজি গঠন করেন, বরং দিনকে কিভাবে সুসংহত করা যায় সেই আইডিওলজিতে আপনারা আসেন। সেই আইডিওলজি কেন আপনি দিনে আসবেন, তো দিনে ইলম অর্জন করতে হবে, এবং জাহিরাতের অন্যান্য যে সমস্ত শাস্ত্রগত জ্ঞান আছে, সেই শাস্ত্রগত জ্ঞানগুলো কি করতে হবে, অর্জন করতে হবে, যাতে ওইগুলোকে আমরা কি করতে পারি, ডিফিট করতে পারি, ডিবান করতে পারি। এজন্য আমাদের এলমের গুরুত্ব অপরিসীম। তো এরপরে যদি আমরা দেখি আসলে এল দাওয়াতে তাবলিগ তাছাড়া আর কি করা যেতে পারে, তাছাড়া করা যেতে পারে হচ্ছে প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপের কাজগুলো কি হচ্ছে যে আমরা যে এখন যে আলোচনাগুলো তুলতেছি, গণতন্ত্র কিংবা রাজনৈতিক দলগুলো হচ্ছে মন্দের ভালো। তো এই মন্দের ভালোটা রাজনৈতিক দল আমি সাপোর্ট করি না, কারণ এইখানে মন্দের ভালো থেকে মন্দের মন্দ হয়ে চলে আসছে। যেমন একটা সময় আরো 1-1.5 বছর আগে ওলামা ইকরাম মনে করতেছিলেন যে আমরা যদি গণতন্ত্রের দিকে চলে যাই, এই মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে আস্তে আস্তে কি করব, এটাকে সংস্কার করব, বা এটা এখন হালাল, মানে কি এটা সত্যগতভাবে হারাম, কিন্তু আমরা আম, জীবন ধারণ করার জন্য, জরুরিয়তের জন্য আমরা এটা বেছে নিয়েছি। কিন্তু আজকে অনেক দিন পরে এসে, প্রায় 100 বছর পরে এসে, এটা আর জরুরিয়তের মধ্যে নাই। এটা কি হয়েছে, এটাই একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে। তো অতএব এটাকে আমরা মন্দির ভালো বলতেছি না, এটা আসলে মন্দির মন্দ হয়ে গেছে। তো এটা ছাড়া আসলে কি করা যায়? এটা ছাড়া করা যায় যেটা হচ্ছে প্রেশার গ্রুপ। আপনি যদি একটা প্রেশার গ্রুপ করতে পারি আমরা, তো প্রেশার গ্রুপের কাজটা হচ্ছে যে মূল রাজনৈতিক অবকাঠামোতে না ঢুকে, মানে নিজস্ব মূল্যবোধ, নৈতিকতা বা দিনের ব্যাপারে যে সমস্ত ওদের থেকে সাংবিধানিকভাবে কিংবা বিচারিকভাবে যে সমস্ত চাপগুলো আসে, যে সমস্ত সমস্যাগুলো আসে, বা শিক্ষা ব্যবস্থায় হোক, কিংবা কোনো আইনে হোক, বা সম্পত্তি বন্টনে হোক, এই ধরনের চাপগুলো যেগুলো আসে, বা বিভিন্ন বিদেশি এজেন্ডাগুলো আসে যে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, আমরা প্রেশার গ্রুপ হিসেবে সেগুলোকে প্রতিহত করতে পারি, প্রতিরোধ করতে পারি। যে রাজনৈতিক দলগুলোকে প্রেশারাইজ করা। তো এই জিনিসটা করা যেতে পারে, যে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবো, কিন্তু আমরা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি কি হবো না, জড়িত হবো না। আরেকটা কাজ কি করা যেতে পারে, জিহাদ ফিসাবিলিল্লাহ, সেটা হচ্ছে বা হিজরত। যে আপনি আপনার সমাজ, আপনার দেশ, রাষ্ট্র, আপনি এটা ত্যাগ করে ফেললেন, জাহিলিয়াতের কারণে আপনি এটা ত্যাগ করে হিজরত করে চলে গেলেন অন্য অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে আসলে জিহাদ চলতেছে সেই সমস্ত অঞ্চলে যোগদান করলেন। জিহাদে যোগদান করার পরে আপনি যুদ্ধ করলেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন কিংবা গাজী হলেন। এটা একটা পন্থা, যে গণতান্ত্রিক সিস্টেমে আপনি আসলে কিভাবে ইসলামের সাথে টিকে থাকতে পারবেন। তো এটা আসলে টিকে থাকার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমি নিজে বেঁচে আল্লাহর কাছে কিভাবে যাব, এটার উদ্দেশ্য। কিন্তু দেখেন, তাহলে আমরা কি পাইতেছি, গণতান্ত্রিক সিস্টেমে 4টা অবস্থান পাইতেছি। একটা হচ্ছে দাওয়াতে তাবলিগ, আরেকটা হচ্ছে ইলম অর্জন করা, আরেকটা হচ্ছে প্রেশার গ্রুপ হওয়া, আরেকটা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ বা হিজরত করা। তো এই শেষের দুইটা যদি বলি, হিজরত বা জিহাদ ফিসাবিলিল্লাহ এবং প্রেশার গ্রুপ করা, এই দুইটা হচ্ছে আমাদের জন্য কষ্টকর। যেমন প্রেশার গ্রুপের ক্ষেত্রে যদি আমি বলি, প্রেশার গ্রুপ আসলে একটা মানে শক্তিশালী কমিউনিটি নিয়ে করতে হবে, এবং এই কমিউনিটির লোকজন আসলে কিভাবে উদ্যোগ নেবেন, এরা কিভাবে উদ্যোক্তা হইতে পারেন তারা, বা এটা আসলে কবে করা সম্ভব হবে, বা রাষ্ট্রে অত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আসলে এখানে আসবেন কি না, যে তারা আসলে প্রেশার ক্রিয়েট করতে পারেন। কারণ আমরা ছোটোখাটো মানুষ, জনসাধারণ এটা চাইলেই প্রেশার সৃষ্টি করতে পারি না, কিন্তু আমরা তাদের সাথে কি করতে পারি, যুক্ত হয়ে যেতে পারি। প্রেশার গ্রুপ যদি কেউ করে, মানে তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো যাতে আসলেই মানে ক্যারিজমেটিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তারা যদি আসলে এটা করে, তবে আমরা দিনের ক্ষেত্রে, দিনের স্বার্থে আমরা যুক্ত হতে পারি। কিন্তু আমরা নিজেরা করার মতো আসলে ক্যাপাবিলিটি আমাদের হয়ে ওঠে নেই। তো এটা আমাদের পক্ষে কি একটু সমস্যা হয়ে যেতেছে, যে এখনো যেহেতু নাই, তাহলে কিভাবে আমরা করবো। এরপরে হিজরতের কথা যদি বলি, এটা আরো 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 অনেক 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 কঠিন।
কারণ আপনি দেখবেন আপনার পরিবার পরিজন ছেড়ে অর্থ সম্পদের একটা ব্যাপার আছে, এরপরে গোয়েন্দা বাহিনীগুলোর ব্যাপার আছে, আপনার প্রশাসনিক একটা চাপ আছে। তো এগুলো আসলে সবকিছু মেনটেন করে আপনি চলে যাবেন বা হিজরত করবেন, জিহাদ ফিসাবিলিল্লাহ করবেন, এটা অনেকের ক্ষেত্রেই মানে সম্ভব না। প্রায় মোটা দাগে সম্ভব না। 90% বলেন, 95% বলেন, 99% সম্ভব না। খুব অল্প কিছু মানুষের জন্য সম্ভব। তো মোটা দাগে আমাদের জনগোষ্ঠীর সামনে এই ২ টা জিনিসের পথ আরকি বন্ধ আছে। বন্ধ আছে বলতে কি কঠিন। তো খোলা রইল কি দাওয়াতে তাবলীগ এবং কি ইলম অর্জন করা। দাওয়াতে তাবলীগের ক্ষেত্রে আপনি যেকোনোভাবে একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে যেতে পারেন। দাওয়াতে তাবলীগ কি করতে পারেন? ছড়ায় দিতে পারেন। এই দাওয়াতে তাবলীগের সাথে জাহিলিয়াতের যে সমস্ত ব্যাপারগুলো মানে দ্বান্দ্বিক অবস্থায় আছে সেগুলো আপনি আস্তে, আস্তে ডিপ্লান করতে পারেন। আর ইলম অর্জন করার ক্ষেত্রে দেখেন আমাদের কি এলেম লাগবে? যে পলিটিক্যাল এলেম লাগবে, ইতিহাসের এলেম লাগবে, রাজনৈতিক এলেম লাগবে, দার্শনিক এলেম লাগবে। সব ধরনের জ্ঞানই আসলে আমাদের লাগবে। কারণ আপনি যদি একটা ডিবাঙ্ক করতে যান কোনো একটা মতাদর্শকে, তখন ইলমের ঘাটতি থাকলে আপনার যদি যথেষ্ট পরিমাণ যুক্তি বুদ্ধির অভাব থাকে তবে আপনি পারবেন না তাদের সাথে। আবার যদি দেখেন যে মানে এই আমাদের যুদ্ধ চলতেছে কিংবা একটা পরিস্থিতি সৃষ্টি হইছে মানে বিদ্রোহের মতো অথবা আন্দোলন চলতেছে, এইখানে আমাদের কি, কি ক্ষতি হইতেছে বা আমরা কিভাবে অস্ত্রের সামনে লুটায় পড়তেছি, আমরা দাঁড়াইতে পারতেছি না, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হইছে। তো এইগুলো শিক্ষা করতে পারবেন। এগুলো শিক্ষা আস্তে, আস্তে ইতিহাস থেকে পাবেন। যে ইতিহাসে কিভাবে এই পরিস্থিতিগুলো কভার দিয়ে উঠে আসছে লোকজন। তো এই ক্ষেত্রে মানে আমার কাছে সবচেয়ে মনে হয় যে ইলমের যে চর্চাটা, ইলম অর্জন করার যে উদ্দেশ্য এবং মানে ভ্যারাইটিস ইলম অর্জন করার যে ব্যাপারটা এটা আমাদের অতীব জরুরি। কারণ দেখা গেছে যে আমরা বলি যে মনে, মনে যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র করব না, কুফর হ্যান-ত্যান। কিন্তু দেখা গেছে এইটার এগেইনস্টে আমরা শক্তিশালী কিছু করতেছি না। ওই হয়তো মোবাইল স্ক্রলিং করতেছি কিংবা একটা লেকচার শুনতেছি বা দু একটা বই পড়ে শেষ করে দিতেছি। কিন্তু এটা এলমকে অবকাঠামোগতভাবে আসলে নিজের ভিতরে অর্জন করা এবং এটা ছড়ায় দেওয়ার মতো কিছু যদি না করি, তবে আসলে আমরা যে একটা সিস্টেমের বিরোধিতা করতেছি, এই বিরোধিতার যৌক্তিক কোনো কারণ নাই। আর এবং কি আমরা যদি কোনো ফলাফল না দেখাইতে পারি, ফলাফল দেখানো মানুষের সামনে উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তা নিজেদের বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা ন্যূনতম ফলাফল একটা কিংবা ন্যূনতম একটা অর্জন না দেখাইতে পারি মানুষের সামনে, তাহলে মানুষ কিন্তু আসবে না, দাওয়াত গ্রহণ করবে না। বরং বলবে এগুলো অলস, এগুলো মানে কর্মঠ নয়, এগুলো কা কাজ কাম-কাজ নাই, এদের শিক্ষা-দীক্ষা নেই, এরা শুধু সারাদিন এই সেই করা যাবে না, সেই করা যাবে না, এগুলো বলে আমাদের কি করবে? দূরে সরায় রাখবে। কিন্তু এলমের পর্যায়টা যদি এরকম ডেভেলপ করতে পারি, আমরা আরেকজনের সাথে আলাপ করতে পারি এবং কি এটা যদি আস্তে, আস্তে ছড়ায় দিতে পারি, পাঠচক্রের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, প্রশ্ন বিতর্কের মাধ্যমে হোক, পডকাস্টের মাধ্যমে হোক, যেকোনোভাবেই হোক, যদি আমরা ছড়ায় দিতে পারি, তাহলে মানুষ বলবে না, ওকে, ঠিক আছে, এখানে একটা আলাপ করা যায়। তো মানুষকে অন্তত আপনার সাথে কমিউনিকেশনে নিয়ে আসতে হবে যে মানুষ কেন আপনার সাথে আলাপ করবে। তো সেই পর্যায়ে যদি আমরা নিতে পারি, তবে আমাদের দাওয়াতগুলো আরো মানে সহজ হবে। তো আমরা কেন এটা পরিত্যাগ করতেছি, ডেমোক্রেসিকে পরিত্যাগ করতেছি, মানে এটা আমরা অন্তত বলতে পারবো বা এটার কি সমস্যা। তো দেখেন আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে শুধু ডেমোক্রেসি না, আরও বিভিন্ন সমস্যা আছে, বরং ডেমোক্রেসি খুব একটা ছোট একটা সমস্যা। যেমন আমরা যদি শুধু এখন তর্ক করি ওলামা একরামদের সাথে বা পুরাতন ফতোয়া যেগুলো আছে উসুলের সাথে, যে মানে আমরা কেন এটা গ্রহণ করছি, এটা কেন গ্রহণ করতেছে না, এই ধরনের তর্ক আসলে না, কার্যকরী না। দেখেন ফতোয়া বা উসুলের আলাপগুলো আসে বাহ্যিক দৃষ্টি থেকে। বাহ্যিক দৃষ্টিতে গণতন্ত্র কীভাবে ওয়ার্কআউট করতেছে, এইটার সাথে আমরা যুক্ত হইতে পারি কিনা, এইভাবে আসলে ফতোয়াগুলো আসবে। কিন্তু দেখেন এই গণতন্ত্র বাস্তবে যেভাবে ওয়ার্কআউট করে, বাস্তবে মানে যে কাজটা হয় সেটা যদি আলাপ করি পুরোটি কনস্পিরেসির মতো শোনা যাবে। এটার উপরে ফতোয়া আসবে না, ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাবে, মতো হবে। যেমন আপনি দেখবেন যে ভবিষ্যতে কোন সরকার আসবে বা কোন দল আসবে সেটা কিন্তু বোঝা যায় মিডিয়ার মাধ্যমে। মিডিয়া কাকে বেশি সমর্থন করতেছে, মিডিয়া কারো বেশি মানে গুণকীর্তন করতেছে বা কাকে বেশি হাইলাইট করতেছে, এই হাইলাইটের অবস্থা থেকে একটু বোঝা যায় যে না তাকে কি হবে, মানে তার একটা সম্ভাবনা আছে। তো দেখেন সম্ভাবনাময় যে দলটা সেটাকে যে মিডিয়া যে হাইলাইট করতেছে, মিডিয়া আসছে থেকে এই মিডিয়াগুলো আবার আসতেছে বড় বড় ধনকুব ব্যবসায়ী, যে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে। এই শিল্পপতিরা আবার বিভিন্নভাবে মনে করেন যে পুঁজিবাদী এজেন্ডা নিয়ে আছে, জনগণের মানে জনগণ সবকিছু চুষে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো এরা যখন আর কি মিডিয়া চালায় তখন মিডিয়া খুব স্বাভাবিকভাবে এই ধনকুবদের কোনো ভুল দেখে না। আর এই ধনকুবেরা তাদেরই সমর্থন করে, তাদেরই সমর্থন দিবে যারা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে। অতএব যে দলগুলো ক্ষমতায় আসতেছে এটা পরোক্ষভাবে এই ব্যবসায়ীদের একটা চাল
বা ব্যবসায়ীদের একটা কি বলে সুনজর থেকে আসতেছে। তো কিন্তু এই ধরনের কথাবার্তা বা এই মানে ভেতরগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে ফতোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আসে না। কারণ এটাকে শুনতে কি মনে হয়? এটাকে শুনতে মনে হয় ষড়যন্ত্র তত্ত্ব, কনস্পাইরেসি যাই বলে না কেন। ফতোয়াগুলো আসে কি বাহ্যিক অবস্থা থেকে। বাহ্যিক অবস্থা কি দেখতেছে না? জনগণ একটা ভোট দিতেছে। জনগণ হচ্ছে একজনকে বাইছে নিতেছে। অতএব এই বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা অমুককে সমর্থন করতে পারি। অতএব আমরা নিজেরাও দাঁড়াইতে পারি। কি কারণে? আ না নিজের তাহজিব তাওয়াদ্দুন, নৈতিকতা, মূল্যবোধ এগুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা নিজেরা দাঁড়াইতে পারি। তো এই সমস্ত বিবেচনা করে আসলে ফতোয়াগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা যদি এটার উপরেই থাকি, মানে মশগুল থাকি, এই আলোচনাগুলো যদি বারবার করি যে অমুক এই ফতোয়া দিল, অমুক এই ফতোয়া দিল কেন? বা দিল না কেন? এটা গ্রহণ করল কেন বা করল না কেন? তাহলে দেখা যাইতেছে যে আমাদের মূল যে ফোকাসটা, এই ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। ওটা আসলে সমাধান করার মতো আসলে ব্যাপার না, মানে বিষয় না। এগুলো সমাধানের বিষয় না, কারণ এগুলো সহজে সমাধান হবে না। আমাদের মূল ফোকাস রাখা উচিত যে এই সিস্টেমের সাথে আমাদের সাথে যে লড়াইটা, পরোক্ষ হোক, প্রত্যক্ষ হোক বা যেকোনোভাবে যে আমরা লড়াইয়ে লিপ্ত আছি, এই লড়াইটা কেন যৌক্তিক, কেন বাধ্যতামূলক এবং শেষ পর্যন্ত আসলে কেন আমরা বিজয়ী হব, আর কেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই ধরনের আলোচনাগুলোতে বেশি এঙ্গেজ করা এবং জনগণের কাছে এই আলাপগুলো তোলা। অতএব আমরা এই ভয়ের একটা পরিবেশে, এত কঠিন একটা করুণ পরিবেশে আমরা যে সমস্ত কাজগুলো করতে পারি, সেটা হচ্ছে দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত হওয়া, ইলম অর্জন করা, ইলমকে ছড়ায় দেওয়া, এই প্রেশার গ্রুপ করা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এই ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তো কিন্তু বেহুদা তর্কে আমাদের যাওয়াটাও উচিত না, অনুচিত। তাহলে আমাদের সময়টা নষ্ট হচ্ছে। আমাদের সময়টা খুবই মূল্যবান। এই সময়টা নষ্ট করা উচিত না। তো বেহুদা তর্ক আসলে আমরা এড়িয়ে চলি। এরপরে আমাদের ডেমোক্রেসি ছাড়াও সেকুলারিজম আছে, পুঁজিবাদ আছে, ন্যাশনালিজম আছে এবং রাষ্ট্রের বিভিন্ন জাহিলিয়াতি উপাদান নিয়ে আমাদের কথা বলা উচিত। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই সমস্ত উপাদান এবং আমাদের বিপ্লবী তাহজিব তাওয়াদ্দুদ এবং আমাদের ক্ষেত্র কেমন হবে, আমাদের আন্দোলনগুলো কেমন হয়েছিল ইতিহাসে, সেই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।